তেজস্ক্রিয়তা বা রেডিও অ্যাক্টিভিটি বলতে বোঝায় যে বিভিন্ন ধরনের যেগুলো আইসোটোপ পাওয়া যায়, বিশেষ আইসোটোপ পাওয়া যায় বিভিন্ন মৌলের। আইসোটোপগুলো দেখা যায় আপনি আলফা বিটা কিংবা গামা কণা বিকিরণ করতে পারে। তো মূল কথা হচ্ছে বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করতে পারে। তো বিভিন্ন ধরনের রশ্মি বিকিরণ করার যে ক্ষমতা তাকে আমরা বলে থাকি তেজস্ক্রিয়তা। ঠিক আছে, তাহলে এটা একটু নোট করো আগে, লিখো বিভিন্ন মৌল থেকে রশ্মি বিকিরণের ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। বিভিন্ন মৌল থেকে রশ্মি বিকিরণের ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। বিভিন্ন মৌল থেকে রশ্মি বিকিরণের ঘটনাকে বলা হয় তেজস্ক্রিয়তা বা ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। বিভিন্ন মৌল থেকে রশ্মি বিকিরণের ধর্মকে বলা হয় তেজস্ক্রিয়তা। ওকে, এখন একটা তথ্য দিই তোমাদের, সেটা হচ্ছে যে সকল মৌলের পারমাণবিক সংখ্যা 82-র উপরে এদেরকে বলা থাকে ভারী মৌল বলা হয় এদেরকে। ঠিক আছে, যাদের পারমাণবিক সংখ্যা 82-র উপর তাদের বলে ভারী মৌল। মূলত এই ভারী মৌলগুলো হচ্ছে সাধারণত তেজস্ক্রিয় হয়ে থাকে। তবে অন্যান্য মৌল তেজস্ক্রিয় হয় সেটা বিশেষ অবস্থায়। যেমন অক্সিজেন, এটা কিন্তু 82 না, মাত্র 8, কিন্তু অক্সিজেনের 16 আইসোটোপ যেটা সেটা স্বাভাবিক। আবার 17 এবং 18 আইসোটোপ এগুলো কিন্তু তেজস্ক্রিয় হয়। তাহলে 82-র উপরে যারা তারা স্বাভাবিক অবস্থায় তেজস্ক্রিয়, আর যারা 82 নিচে এরা বিশেষ অবস্থায় তেজস্ক্রিয়। ঠিক আছে, তাহলে মূলত যেগুলো ভারী মৌল, যেগুলো হেভি মেটাল, যেগুলো 82-র উপর যাদের পারমাণবিক সংখ্যা, মূলত বিসমাথ থেকে যেগুলো পাওয়া যায়, বিসমাথ থেকে শুরু করে শেষ পর্যন্ত এগুলো সব তেজস্ক্রিয়। লেড পর্যন্ত তেজস্ক্রিয় হয় না। লেডের পর যেগুলো পাওয়া যায় সেগুলো সব কি তেজস্ক্রিয় মৌল। তাহলে যে সকল মৌলতে মূলত এই রেডিও অ্যাক্টিভিটি ধর্ম আছে তাদের বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ বলা হয়। আর এই আলফা বিটা গামা কণা বা বিভিন্ন রশ্মি নির্গত হওয়ার যে ঘটনা তাকে বলা হয় তেজস্ক্রিয়তা। তো মূলত এখানে আমরা যে রশ্মিগুলো যে বললাম, এই রশ্মি মূলত আসলে আমাদের একদম কমন ফিগার যেগুলো মাত্র 3টা, আলফা বিটা এবং গামা। তো মূলত আলফা বিটা গামা কণ নির্গত হবে, এদেরকে আমরা বলবো হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ। আর আলফা বিটা গামা কণ নির্গত হওয়ার যে ধর্ম তাকে বলা হয় তেজস্ক্রিয়তা। কথা বুঝতে পারছি? আচ্ছা, এখন আমাদের একটু আলফা বিটা গামা কণা পরিচয় নিয়ে আলোচনা করতে হবে, যে আসলে আলফা কণা কি, বিটা কণা কি, কিংবা গামা কণাটা আসলে কি হবে একটু দেখি আমরা। তো এখন আমরা একটু আলফা বিটা এবং গামা কণা পরিচয় নিয়ে আলোচনা করব। আলফা কণা বলতে মূলত বোঝায় হিলিয়াম নিউক্লিয়াস বলা হবে এদেরকে। হ্যাঁ, আলফা কণা বলতে বোঝায় হিলিয়াম নিউক্লিয়াস। এই যে 2 4, এই যে 2 প্লাস, এটা হচ্ছে আলফা কণা। এখন এখানে নিউক্লিয়াস কথাটা বলা হচ্ছে কেন? যদি আমরা একটু লক্ষ্য করে দেখো, এখানে পারমাণবিক সংখ্যা 2, আবার এখানে 2 প্লাস দেওয়ার অর্থ ইলেকট্রন কতগুলো আছে বলো তো? ইলেকট্রন নাই। তাহলে ইলেকট্রন যদি না থাকে কক্ষপথ থাকবে? আমরা জানি একটা পরমাণু অংশই থাকে দুইটা, একটা হচ্ছে কক্ষপথ আর একটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে কক্ষপথ যদি না থাকে তাহলে পুরোটা কি থাকবে? নিউক্লিয়াস থাকবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে এটা যেহেতু পুরোটা আমরা নিউক্লিয়াস পাচ্ছি, মানে এখানে আমরা কোনো ক্রমে এখানে ইলেকট্রন কিংবা কক্ষপথ পাচ্ছি না। তার অর্থ হচ্ছে যে এখানে আমরা 2টা প্রোটন এবং 2টা নিউট্রন পাচ্ছি। তা আমরা জানি প্রোটন আর নিউট্রন নিয়ে কি গঠিত হয়? নিউক্লিয়াস। এই কারণে আলফা কণাকে বলা হয়ে থাকে হিলিয়ামের একটা নিউক্লিয়াস হবে, যার চার্জ হচ্ছে দ্বিধনাত্মক, 2 প্লাস দিয়ে আছে। তাহলে আলফা কণা বলতে বোঝায় কি? একটা হিলিয়াম নিউক্লিয়াস। বুঝতে পারলাম এটা? তো বিটা কণা যেটা, বিটা কণা বলতে মূলত বোঝায় ইলেকট্রন। বিটা কণা বলতে বোঝায় ইলেকট্রন। আর গামা কণা যেটা, গামাটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তো গামা কণা বলতে বোঝাচ্ছে ইএমআর। এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, বাংলায় বলা হয় তড়িৎ চুম্বকীয় বিকিরণ, যে আলো যেটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা আগে 3টা পরিচয় জানার চেষ্টা করলাম, যে তাহলে যে সকল মৌল থেকে আমাদের এই আলফা বিটা গামা কণা নির্গত হয় তাদের বলা হয় তেজস্ক্রিয় আইসোটোপ। আর আলফা বিটা গামা কণা নির্গত হওয়ার যে ধর্ম, এই ধর্মটাকে আমরা কি বলবো? তেজস্ক্রিয়তা। ক্লিয়ার? তাহলে আলফা কণাটা কি? আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, বিটা কণা বলতে বোঝায় ইলেকট্রন, আর গামা বলতে বোঝাচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। পরিচয় কি ক্লিয়ার? এখন আসি আলফা বিটা গামা কণা একটু হালকা বৈশিষ্ট্য আমরা বলার চেষ্টা করি। আলফা কণা যেটা, আলফা কণাটা এর ভেদন ক্ষমতা বা ছেদন ক্ষমতা খুবই কম, অর্থাৎ একটা কোনো কিছু ভেদ করে যে যাবে এই ক্ষমতাটা খুবই কম। একটা আলফা কণা এতটাই দুর্বল, একটা কাগজের কাছে পর্যন্ত আটকে যায়, একটা কাগজ পার করতে পারে না। আবার দেখা যায় বিটা কণা যেটা, একটা কাগজ পার করে যাবে, যাওয়ার পর অ্যালুমিনিয়ামের একটা পাতের কাছে গিয়ে আটকে যাবে এটা। আবার গামাটা আলফা কণা এই যে কাগজ ভেদ করে চলে যায়, অ্যালুমিনিয়ামের পাত ভেদ করে যাবে, কিন্তু লেডের কাছে গিয়ে আটকে পড়বে। সমুদ্রের আগে বলছিলাম একবার, ভিডিও মনে হয় দেখাছিলাম একটা।
আচ্ছা, তাহলে তো পারা কথা এটা। তাহলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের আলফা কণাটা মূলত একটা কাগজের কাছে গিয়ে আটকে যায়, বিটা কণা যেটা সেটা কাগজ পার করে যাবে, বাট অ্যালুমিনিয়ামের একটা শীটের কাছে গিয়ে আটকে যাবে এটা। আর গামা যেটা, গামাটা মূলত অ্যালুমিনিয়াম পার করে ফেলবে, কাগজ পার করবে, বাট লেডের কাছে গিয়ে আটকে যায় এবং লেডের কাছে সব কিছু আটকে যাবে। তাহলে বোঝা গেল বলতে তিনটার মধ্যে তার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি কার? গামার। মাঝারি হবে বিটা, সবচেয়ে কম হবে আলফা। এখন আমরা দেখবো একটা মৌল থেকে যদি আলফা, বিটা কিংবা গামা কণা যদি নিঃসরিত হয়, এক্ষেত্রে এখানে কি ঘটনা ঘটতে পারে। তো আমরা এখানে আলোচনার সুবিধার্থে এক্স একটা মৌল নিচ্ছি, ধরে নিলাম এক্স থেকে আলফা কণা বের হয়ে চলে যাচ্ছে। কোনো জায়গা থেকে আলফা কণা বের হওয়ার অর্থ হচ্ছে একটা হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে চলে যাবে। আলফা কণা বের হওয়ার অর্থ কি? একটা হিলিয়াম নিউক্লিয়াস বের হয়ে চলে যাবে। এখন এখানে আলফা কণা দেখো তো ভর কত? 4, পারমাণবিক সংখ্যা 2। তা যেহেতু এই জিনিসটা বের হয়ে চলে যাচ্ছে, তাহলে ওই বস্তুর পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পাবে, ভরটা 4 একক হ্রাস পাবে। তাহলে আগে যা ভর ছিল ওখান থেকে ভর 4 একক কমবে, আগে যেটা পারমাণবিক সংখ্যা ছিল ওখান থেকে 2 একক কমবে। তাহলে আগের পারমাণবিক সংখ্যা যদি এখানে জেড হয়ে থাকে আর ভরটা যদি এ হয়ে থাকে, তাহলে বর্তমানে আলাদা যে মৌলটা তৈরি করবে এখানকার পারমাণবিক সংখ্যা হবে তার তুলনায় 2 কম, আর এখানকার ভর হবে আগের তুলনায় 4 কম। বুঝতে পারলাম কিনা? তাহলে আলফা কণা কোন জায়গাতে বের হওয়ার অর্থ হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 কমবে, ভর 4 একক কমবে। ক্লিয়ার? একটা উদাহরণ দেখি আমরা এখানে একটা অক্সিজেন পরমাণু নিচ্ছি, অক্সিজেন 17 আইসোটোপ। তো অক্সিজেন 17 আইসোটোপ যেটা, এটা তো তেজস্ক্রিয়, একটু আগে বললাম। তাহলে অক্সিজেন যেটা 17 আইসোটোপ যেটা, এটা তেজস্ক্রিয়। এখান থেকে যদি আলফা কণা বের হয়ে চলে যায়, আলফা কণা বের হওয়ার অর্থ হচ্ছে পারমাণবিক সংখ্যা 2 একক কমবে। তা 2 একক যদি কমে তাহলে 8 থেকে 2 কমে কত হবে? 6। আর এখানে উপরে 4 একক কমবে, তাহলে এখানে 17 থেকে কমে কত হবে? 13। তাহলে এটা একটা কার্বন 13 আইসোটোপ তৈরি করলো। বুঝতে পারলাম কিনা? তাহলে আলফা কণা বের হওয়ার অর্থ হচ্ছে মৌলটা যে অবস্থা ছিল ওই অবস্থার তুলনায় পারমাণবিক সংখ্যা 2 একক কমে যাবে, যে অবস্থা ছিল তার তুলনায় এখানে ভর 4 একক কমে যাবে। বুঝতে পারছি এটা? তাহলে বোঝা গেল এরকম আলফা, বিটা কণা এগুলো নিঃসরিত হলে মূলত মৌলটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যাবে। এই কারণে বলা হয় নিউক্লিয়াসের পরিবর্তন হয়। কারণ একটা মৌলের নিউক্লিয়াসের মধ্যে 2টা গুরুত্বপূর্ণ উপাদান থাকে, প্রোটন আর নিউট্রন। এর মধ্যে প্রোটনটা হচ্ছে একটা মৌলের স্বতন্ত্র বৈশিষ্ট্য নির্ভর করে প্রোটনের উপরে। প্রোটন সময় চেঞ্জ হবে, মৌল পরিচয়টাও চেঞ্জ হয়ে যাবে। বুঝতে পারলাম? তো আরেকবার একটু রিভিউ করি, দেখো। তাহলে আলফা কণার পরিচয় হচ্ছে এটা একটা হিলিয়াম নিউক্লিয়াস, এর পারমাণবিক সংখ্যা 2, এর ভর হচ্ছে 4। তাহলে দেখা যাচ্ছে এখানে পারমাণবিক সংখ্যা 2 একক কমবে, ভর 4 একক কমে যাবে। এই যে পারমাণবিক সংখ্যা 2 একক কমলো, ভর 4 একক কমে গেল, আলফা কণা যদি বের হয়ে চলে যায়। বুঝতে পারলাম এটা? ক্লিয়ার? এবার সে বিটা কণা যদি বের হয়ে চলে যায় তাহলে কি হবে? একটা মৌলের প্রতীক ধরে নিলাম আমরা এক্স, তাহলে এটা ছিল জেড, এটার ভর হচ্ছে এ। এখন আমরা এখান থেকে একটা বিটা কণা বের করে দিব। একটা বিটা কণা নিঃসরিত হলে কি হয় খেয়াল করি। আচ্ছা, ধরো এখান থেকে বিটা কণা বের হয়ে চলে গেল, তাহলে এখন খেয়াল করো তো এখানে যেহেতু 0, তাহলে ভরে কি কোনো চেঞ্জ আসবে? ভরে কোনো পরিবর্তন হবে না, ভর যা ছিল ওটাই থাকবে। কিন্তু পারমাণবিক সংখ্যা এবার কি হবে? 1 একক বেড়ে যাবে। কেন বাড়বে? মানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে Z+1। হ্যাঁ, প্লাস হবে ঠিক আছে, কিন্তু ব্যাখ্যা এটা না। সমতার আগে পড়াইছিলাম তোমাদের, একটা নিউটন যদি ভেঙে যায় কোথাও থেকে, এটা অ্যাকচুয়াল ব্যাখ্যাটা কি বলি তার আগে একটু উদাহরণ দেখাই দিই আগে। একটা মৌল পাওয়া যায় অ্যাক্টিনিয়াম, এটা হচ্ছে তোমার 89, ভর 232। এখান থেকে যদি কোনো ক্রমে একটা বিটা কণা বের হয়ে চলে যায়, এখান থেকে বিটা কণা বের হয়ে চলে যাওয়ার অর্থ হচ্ছে ভরে কোনো চেঞ্জ আসবে না, এটা 232ই থাকবে, কিন্তু পারমাণবিক সংখ্যা একক বের হবে 90। 90 নাম্বার মৌলটা হচ্ছে থোরিয়াম। তাহলে দেখো আলফা কণা যখন বের হয়ে যাচ্ছে পারমাণবিক সংখ্যা উল্টো কি হয়? 2 একক কমে, ভর 4 একক কমে। আর বিটা কণা নির্গত হলে ভরের চেঞ্জ আসে না, কিন্তু পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পায়। এখন পারমাণবিক সংখ্যা একক বৃদ্ধি পায় কেন? এটা একটু ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হচ্ছে আসলে এই যে আলফা, বিটা, গামা কণা যে বের হয়ে আসবে, এটা কি আপনি বের হবে? অবশ্যই ভেতরে কোনো কিছু ভাঙন ঘটে, ভেতরে কোনো কিছু ভেঙে যায়, যেখান থেকে আমরা মূলত আলফা, বিটা কিংবা গামা কণাগুলো পেয়ে থাকি। ভেতরে অবশ্যই কোনো কিছু কি থাকবে, এখানে অবশ্যই ভাঙন হবে। এখানে যেটা হয়, কোনো জায়গা থেকে যদি একটা নিউটন যদি ভেঙে যায়, একটা নিউটন যদি কোনো জায়গাতে ভেঙে যায়, নিউটন ভাঙলে এখানে মূলত একটা প্রোটন তার সাথে একটা ইলেকট্রন তৈরি করে। নিউটন ভেঙে একটা প্রোটন তার সাথে একটা ইলেকট্রন তৈরি করবে। এটা ভেঙে যায় ইলেকট্রন এবং প্রোটন তৈরি করবে, তারও প্রমাণ দেখাতে পারবো আমরা। প্রমাণ কি?
এই দুটো যোগ করো, কত হয়? 0। এই পাশে কত? 0। এই দুটো যোগ করলে 1, উপরে কত? 1। তাহলে এই পাশের টোটাল পারমাণবিক সংখ্যা এই পাশের পারমাণবিক সংখ্যা সমান, এই পাশে টোটাল ভর এই পাশে টোটাল ভরের সমান। তাহলে বোঝা গেল সত্যি এখানে প্রোটন আর ইলেকট্রন তৈরি হবে। তো একটা নিউটন যখন ভেঙে যাচ্ছে তৈরি করে কি? প্রোটন আর ইলেকট্রন। তাহলে নিউটন যেহেতু ভেঙে গেল ওটা আর নাই। আর ইলেকট্রন মানে আমরা কি বললাম? বিটা। তো বিটা কণা যদি চলে যায় তাহলে এটাও থাকবে না। তাহলে বিটা কণা মূলত যখন চলে যায় ওর সাথে তৈরি হয়েছিল কে? প্রোটন। তো একটা প্রোটনকে রেখে চলে যায় না? তো প্রোটনকে যখন রেখে চলে যাবে এই কারণে প্রোটন সংখ্যা 1 বৃদ্ধি পায়। দেখো ভর আগে ছিল 1, বর্তমানে কত আছে? 1 আছে। কিন্তু এখানে কিছু ছিল না, এখানে 1 চলে আসছে। এই কারণে ভরের চেঞ্জ না আসলেও প্রোটন ঠিকই 1 বৃদ্ধি পাচ্ছে। এটা হচ্ছে মূল ব্যাখ্যা। মাইনাস মাসে প্লাস হয়, এটা কিন্তু ভুল ব্যাখ্যা আমাদের। মাইনাস মাসে এখানে কোনো প্লাস হয় নাই। এখানে প্লাসটা হচ্ছে মূলত যখন একটা নিউটন ভেঙে চলে যায়, নিউটন ভেঙে গেলে তৈরি করবে একটা কি? প্রোটন, তার সঙ্গে তৈরি করবে একটা ইলেকট্রন। নিউটন ভেঙে গেল মানে নিউটন নাই, বিটা কোনো বের হয়ে চলে গেল মানে ইলেকট্রন হয়, তাহলে থাকলো কি? একটা প্রোটন। তাহলে অতিরিক্ত একটা প্রোটন থাকার ফলে পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পায়। এই কারণে এটা 89 থেকে এটা হয়ে গেল 90। বুঝতে পারলাম কিনা? বুঝো নাই কি? হাত উঠাও। বুঝতে পারছো? এই বুঝতে পারছো তুমি সব? পরে আসলাম। বুঝতে পারতেছো? আচ্ছা উঠাও, সবগুলো উঠাও। তাহলে এই পর্যন্ত বুঝতে পারলাম কিনা? বোঝা গেল? আবার একটু রিভিউ করতেছি। দেখো আলফা কণা কোনো জায়গায় বের হয়ে চলে যাওয়ার অর্থ পারমাণবিক সংখ্যা 2 একক কমবে, ভর 4 একক কমবে। এই যে পারমাণবিক সংখ্যা 2 একক হ্রাস পেল, 8 থেকে 6 হয়ে গেল, এটা 17 থেকে 13 হয়েছে। তাহলে ভর কমলো 4 একক, পারমাণবিক সংখ্যা কমলো এখানে 2 একক। বিটা কণা কোনো জায়গা থেকে যদি বের হয়ে চলে যায়, বিটা কণা বের হয়ে চলে যাওয়ার অর্থ হচ্ছে যেহেতু এটা 0, তার মানে ভরে কোনো ইফেক্ট ফেলবে না, ভর যা ছিল তাই থাকবে, পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। এটা মূল কারণ কি? একটা নিউটন যখন ভেঙে যায় তৈরি করবে একটা প্রোটন, তার সঙ্গে তৈরি করবে একটা বিটা কণা বা ইলেকট্রন। নিউটন ভেঙে গেলে এটা থাকবে না, বিটা কণা চলে গেলে ওটাও থাকবে না। তাহলে বিটা কণা চলে যাওয়ার অর্থ কিন্তু তার সাথেই কিন্তু একটা প্রোটন তৈরি হয়, ওটাকে রেখে চলে যায়। ওই প্রোটনের কারণে মূলত পারমাণবিক সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এটা বুঝতে পারলাম? এবার গামা যেটা, সেটা কি আসলে? গামাটা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় বিকিরণ। তো কোনো জায়গা থেকে গামা কোনো বের হয়ে যাওয়ার অর্থ হচ্ছে এখানে আসলে ভর বা পারমাণবিক সংখ্যায় কোনো চেঞ্জ আসবে না। হ্যাঁ, এখন কি হতে পারে? সামান্য একটু ইন্টারনাল এনার্জি কমতে পারে, অভ্যন্তরীণ যে শক্তি থাকে পরমাণুর মধ্যে শুধুমাত্র কিছুটা পরমাণু অভ্যন্তরীণ শক্তি কিছুটা হ্রাস পাবে, কিন্তু এখানে ভর বা কিংবা পারমাণবিক সংখ্যায় কোনো চেঞ্জ আসবে না। তো ভর বা পারমাণবিক সংখ্যায় চেঞ্জ যদি না আসে তার মানে কি নিউক্লিয়াসের চেঞ্জ হচ্ছে এখানে? এটাকে আমরা বলবো নো নিউক্লিয়ার চেঞ্জ। ঠিক আছে? তাহলে গামা কণা বের হয়ে চলে গেলে কি বুঝতে হবে? নিউক্লিয়াসের পরিবর্তন হয় না। এটাকে তখন আমরা বলবো নো নিউক্লিয়ার চেঞ্জ, অর্থাৎ এখানে নিউক্লিয়াসের পরিবর্তন হয় নাই। তো আমরা বলছি নিউক্লিয়াসের পরিবর্তন হচ্ছে না, বাট কি হয় অ্যাকচুয়ালি? শুধু এখানে কিছু ইন্টারনাল এনার্জি কমে যাবে, মানে পরমাণুটা শক্তি যা ছিল তার থেকে শক্তি একটু হালকা একটু হ্রাস পাবে, কিন্তু পরমাণু কোনো চেঞ্জ আসবে না। তো এখানে যদি আমরা এমন হয় যে ধরে নাও আমরা এখান থেকে অক্সিজেন নিলাম, অক্সিজেন নিয়ে আচ্ছা অক্সিজেন বাদ দাও, ধর আমরা রেডন নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা দেখ ছোট উদাহরণে দিয়ে নাও, বড় উদাহরণে পরে আসবো না, এটাও আগে দিয়ে ফেলো, ছোট উদাহরণ আগে দেওয়া লাগতো। আচ্ছা দেখো অক্সিজেন 17 নিলাম, তো এইখান থেকে যদি কোনো ক্রমে যদি একটা গামা কণা বেরো চলে যায় তাহলে অক্সিজেন কি হয়ে যাবে? ঠিক সেম থাকবে না? অক্সিজেন 8-17 ছিল, এটা কি 8-17ই থাকবে, এটাও ক্লিয়ার? তাহলে বোঝা গেল আলফা কণা চেঞ্জ হলে, আলফা কণা বের হয়ে গেলে পারমাণবিক সংখ্যা 2 কমে, বিটা বের হলে 1 বাড়ে, আর গামা বের হলে কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারলাম? তো যা পড়লাম এখান থেকে আমি কিছু তাহলে কোশ্চেন করে তোমরা একটু বোঝার, একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আচ্ছা একটা কোশ্চেন আসছিল, এটা এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, এটা বা রাজশাহী ইউনিভার্সিটিতেও এই কোশ্চেনটা আসছিল। তা আমি একটা কোশ্চেন দেখাচ্ছি, দেখো উঠাও সবাই চট চট করে। আচ্ছা এখানে পি থেকে কিউ, কিউ থেকে আর, আর থেকে এল তৈরি করতেছে, তো এখানে আলফা বিটা গামা, এখানে বেশ কিছু ধরনের কিছু পরিবর্তন আসছে। তো এখন আমাদের দেখাইতে হবে, এখন প্রশ্নটাকে লিখি আগে। আচ্ছা প্রশ্ন ছিল হচ্ছে নিচে কোনটি সঠিক? এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয় আসছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় আসছে, শুধু এখানে পি কিউ আর এর জায়গায় অন্য একটা কিছু দেওয়া ছিল, এবিসিডি কিংবা এক্স ওয়াই জেড দেওয়া ছিল এরকম। আচ্ছা নিচে কোনটি সঠিক? একটা অপশন দেওয়া হলো পি কিউ আর কিউ, একটা
একটা অপশন দেওয়া হলো এখানে কিউ সমান আর, একটা অপশন দেওয়া হলো এখানে আর সমান এল, আর ডি নাম্বার অপশনটা দিলাম হচ্ছে এখানে আমরা এল সমান পি। না দেখে লাফা ঝাপে অ্যান্সার দাও, কি হবে বলো? এই তো বাস, অ্যান্সার হবে সি। কেন সি হচ্ছে? যেহেতু এখন সমান দেখাচ্ছে, তো সমান দেখানোর অর্থ কি? চেঞ্জ হবে না। তাহলে কোথায় চেঞ্জ হবে না? যেখানে গামা চেঞ্জ হচ্ছে, মানে যেখানে গামা নির্গত হয় সেখানে কোনো চেঞ্জ আসবে না। তো সেই হিসাবে এখানে আর এবং এলটার মান কি হবে? সমান হবে। বুঝতে পারলাম সবাই? তো এই ছিল হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তা আলোচনা। বা টপিকের নাম দাও নিউক্লিয়ার বিক্রিয়া। ওই যে পারমাণবিক চুল্লি যেগুলো পাওয়া যায় না, এই চুল্লিগুলো তো সাধারণত যে ধরনের বিক্রিয়াগুলো হয়ে থাকে তাদের বলে নিউক্লিয়ার বিক্রিয়া। এই যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে এখানে বিদ্যুৎ তৈরি করা হচ্ছে। তো যাই হোক, তো মূল কথা যে সকল বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের পরিবর্তন হয় তাদের বলবো আমরা নিউক্লিয়ার বিক্রিয়া। কথা একটু নোট করো। দেখো, যে বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের পরিবর্তন হয়, যে বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের পরিবর্তন হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। যে বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের পরিবর্তন হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। যে বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের পরিবর্তন হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। যে বিক্রিয়ার মাধ্যমে নিউক্লিয়াসের পরিবর্তন হয় সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার বিক্রিয়া। লিখে ফেলছি? আচ্ছা, এই নিউক্লিয়ার বিক্রিয়া মূলত 3 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা ট্রান্সমিউটেশন, তারপরে একটা আছে যাকে বলা হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিশন, একটাকে বলে নিউক্লিয়ার ফিউশন বলা হয় একটাকে। এই 3টা বিক্রিয়ার মধ্যে প্রথম যে বিক্রিয়া নিউক্লিয়ার ফিশন, যেটা সরি ট্রান্সমিউটেশন, যেটা ট্রান্সমিউটেশন বিক্রিয়ার মাধ্যমে নতুন মৌল তৈরি করা হয়, এখানে কোনো শক্তি তৈরি হবে না। আর পরে যে দুটা বললাম নিউক্লিয়ার ফিশন এবং নিউক্লিয়ার ফিউশন, এই দুটা কাজ হচ্ছে শক্তি তৈরি করা। এই শক্তি নিয়ে আমরা বিভিন্ন কাজে ইউজ করতে পারবো, চাইলে আমরা খারাপ কাজে ইউজ করতে পারি, বোমা বানাতে পারি, হ্যাঁ অনেক কিছু করা যায়। তো ফার্স্ট আমরা আলোচনা করবো হচ্ছে ট্রান্সমিউটেশন বিক্রিয়া। তাহলে এখানে নিউক্লিয়ার বিক্রিয়া কয় ধরনের পেলাম? 3 ধরনের, ট্রান্সমিউটেশন, নিউক্লিয়ার ফিউশন, একটা কি নিউক্লিয়ার ফিশন। ফার্স্ট লিখো হচ্ছে ট্রান্সমিউটেশন, লিখো প্রথমে লিখো ট্রান্সমিউটেশন। ট্রান্সমিউটেশন বিক্রিয়ার কাজ হচ্ছে নতুন মৌল সৃষ্টি করা। এই বিক্রিয়ার মাধ্যমে কৃত্রিম উপায়ে আইসোটোপ তৈরি করা যায়। আমরা যে আইসোটোপের কথা যে পাই বলি, তো এই কৃত্রিম উপায়ে আইসোটোপ তৈরি প্রক্রিয়াটাকে বলা হয় ট্রান্সমিউটেশন প্রক্রিয়া। তো এখানে যেটা হয়, একটা উচ্চ গতি সম্পন্ন আলফা কণা অথবা প্রোটন অথবা নিউট্রন, 3টা জিনিস কি কি বললাম? আলফা কণা অথবা প্রোটন, আর একটা কি বললাম? নিউট্রন। উচ্চ গতি সম্পন্ন আলফা কণা, নিউট্রন বা প্রোটন দ্বারা যদি একটা মৌলকে আঘাত করি, ওই মৌলটা যদি ভাগ হয়ে নতুন মৌল তৈরি করে, তখন তাকে বলা হচ্ছে ট্রান্সমিউটেশন বিক্রিয়া। তাহলে একটু লিখে নাও, লিখো উচ্চ গতি সম্পন্ন আলফা, উচ্চ গতি সম্পন্ন আলফা প্রোটন কিংবা নিউট্রন দ্বারা, উচ্চ গতি সম্পন্ন আলফা প্রোটন অথবা নিউট্রন দ্বারা, উচ্চ গতি সম্পন্ন আলফা প্রোটন অথবা নিউট্রন দ্বারা কোনো পরমাণুকে আঘাত করার মাধ্যমে, উচ্চ গতি সম্পন্ন আলফা প্রোটন কিংবা নিউট্রন দ্বারা কোনো পরমাণুকে আঘাত করার মাধ্যমে নতুন মৌল সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সমিউটেশন বিক্রিয়া। উচ্চ গতি সম্পন্ন আলফা প্রোটন কিংবা নিউট্রন দ্বারা কোনো পরমাণুকে আঘাত করার মাধ্যমে নতুন মৌল সৃষ্টির বিক্রিয়া, লিখো নতুন মৌল সৃষ্টির বিক্রিয়াকে বলা হয় ট্রান্সমিউটেশন বিক্রিয়া। আঘাত করার মাধ্যমে নতুন মৌল সৃষ্টির বিক্রিয়াকে বলা হয় ট্রান্সমিউটেশন বিক্রিয়া। নতুন মৌল সৃষ্টি বিক্রিয়াকে বলা হয় ট্রান্সমিউটেশন বিক্রিয়া। তো চলো আমরা একটু খেয়াল করি। এখন দেখো, আমরা এখানে একটা নাইট্রোজেন পরমাণু নিচ্ছি। নাইট্রোজেন নর্মালটা কি হয়? 7 আর 14 হবে না? এর সাথে আমরা বললাম কি একটা আলফা কণা দ্বারা আঘাত করলাম একে। তো আলফার তাহলে ভর কত? 2, ভর 4, মানে পারমাণবিক সংখ্যা 2 আর ভর কত? 4। তাহলে এটা জাস্ট আমি 2 আর 4 একটু লিখে রাখলাম আর কি। তাহলে এবার করলাম কি, একটা উচ্চ গতি সম্পন্ন আলফা দ্বারা নাইট্রোজেনকে আঘাত করলাম। আঘাত করা মাত্র দেখা যাবে সাথে সাথে এটা অক্সিজেন 17 আইসোটোপে পরিণত হবে, তার সাথে একটা প্রোটন তৈরি হবে। এই যে দেখো, এই দুটা মিলে কত? 9, এই দুটা মিলে 9, উপরে দুটা মিলে 18, এই দুটা মিলে কত? 18।
মানে এখানে মূলত ভর সংখ্যা আর হচ্ছে পারমাণবিক সংখ্যাগুলো দুই পাশে কি হবে, টোটাল যেটা সেটা সেম থাকবে। তাহলে এখানে একটা আলফা কণা যে মাত্র নাইট্রোজেনকে আঘাত করলাম, নাইট্রোজেনকে আঘাত করা মাত্র দেখা যাচ্ছে এটা তৈরি করবে অক্সিজেন 17 পরমাণু, আর এখানে প্রোটন একটা বের দিবে দৌড়। তাহলে এখন দেখো তো ছিল হচ্ছে এখানে কি নাইট্রোজেন একটা নতুন মৌল তৈরি করলো না, এবং কিসের সাহায্যে, একটা গতিশীল আলফা কণার সাহায্যে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, এই বিক্রিয়াকে বলবো ট্রান্সমিউটেশন বিক্রিয়া। বুঝতে পারলাম কিনা, বোঝা গেল? দ্বিতীয় যে বিক্রিয়া একে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। দ্বিতীয় বিক্রিয়াকে বলা হবে নিউক্লিয়ার ফিশন। নিউক্লিয়ার ফিশন বলা হবে। ফিশনের সহজ কথা হচ্ছে যে বড় পরমাণু ভেঙে ছোট পরমাণু তৈরি করবে। সহজ কথা হচ্ছে বৃহৎ পরমাণু ভেঙে এটা ক্ষুদ্র পরমাণু গঠন করে। এক কথায় বলতে গেলে বৃহৎ পরমাণু থেকে এখানে ক্ষুদ্র পরমাণু গঠন করবে। এখানে বৃহৎ পরমাণু ভেঙে ক্ষুদ্র পরমাণু গঠন করবে। তাহলে নিউক্লিয়ার ফিশন একটু সংজ্ঞাটা একটু বলি, একটু লিখে নাও। এই সংজ্ঞাগুলো ক নাম্বার অনেক সময় আসে, এই কারণে এগুলো গুরুত্বপূর্ণ। আর একটা জিনিসের সংজ্ঞা ভালো করে বুঝতে পারলে পুরো জিনিসটাও বোঝা ক্লিয়ার হয়ে যায় আমাদের কাছে, সহজ হয়। লিখো লিখো যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কোনো বৃহৎ পরমাণু ভেঙে যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কোনো বৃহৎ পরমাণু ভেঙে অপেক্ষাকৃত ক্ষুদ্র পরমাণু গঠন করে। যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কোনো বৃহৎ পরমাণু ভেঙে অপেক্ষাকৃত ক্ষুদ্র পরমাণু গঠন করে, যে নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে কোনো বৃহৎ পরমাণু ভেঙে অপেক্ষাকৃত ক্ষুদ্র পরমাণু গঠন করে সেই বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। লিখে ফেলছি? তাহলে যে বিক্রিয়ার মাধ্যমে একটা বড় পরমাণু ভেঙে কি করবে, ক্ষুদ্র পরমাণু গঠন করবে, তাকে আমরা বলবো নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। আচ্ছা, একটু খেয়াল করি আমরা এখানে একটা ইউরেনিয়াম পরমাণু নিচ্ছি, ইউরেনিয়াম 92, ভর হচ্ছে 235, ভর 235। এবার এখানে মানে ইউরেনিয়াম দুটো পাওয়া যায়, 235 নিয়েও কাজ করা যায়, 236 নিয়েও কাজ করা যায়। আর ইউরেনিয়ামটা করবো কি, ভেঙে যাবে। একে আমরা করবো কি, একটা নিউটন দ্বারা আঘাত করবো। এখানে একটা গতিশীল নিউটন দ্বারা একে আমরা করবো কি, আঘাত করবো। আঘাত করার মাত্র দেখা যাবে এটা ভেঙে দুই টুকরো হয়ে যাবে। এটা তৈরি করবে বেরিয়াম আর তৈরি করবে ক্রিপ্টন তৈরি করবে। এখানে তৈরি করবে বেরিয়াম 56 141 আর তৈরি করবে ক্রিপ্টন 36 92। তার সঙ্গে তৈরি করবে এখানে 3টা নিউটন তৈরি করবে। এখানে তৈরি করে ফেলবে এখানে 3টা নিউটন। তো দেখো এখানে দেখো তৈরি করে ফেললে কয়টা, 3টা নিউটন তৈরি করছে। হ্যাঁ, 2 আর 3 5 5 6। তাহলে কাজ করো, এটা 36 কিনতে হবে। এই বিক্রিয়ার জন্য 36টা কাজ করতে হবে। 35এরও বিক্রিয়া আছে, বাট আমি যেটা লিখছি এটা 36-এর বিক্রিয়া। ভর হচ্ছে 41 92। হ্যাঁ ঠিক আছে, 36 হয়েছে। এর সাথে এখানে 200 মেগা ইলেকট্রন ভোল্ট এখান থেকে এনার্জি তৈরি করবে। 200 মেগা ইলেকট্রন ভোল্ট এনার্জি গঠন করবে এখান থেকে। এটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এখন আমি পুরো বিষয়টা একটু এক্সপ্লেন করতেছি। দেখো, প্রথম কথা তোমার মনে হতে পারে এইটা আর ওটা তো একই বিক্রিয়া ছিল, মানে এখানেও তো একটা উচ্চ গতিসম্পন্ন নিউটন দ্বারা আঘাত করলাম। এটা আর ওটা তফাৎটা হচ্ছে দুটাতে আমরা নিউটন দ্বারা আঘাত করতে পারবো, কিন্তু তফাৎ হচ্ছে এখানে কোনো শক্তি তৈরি করবে না, এখানে শক্তি তৈরি করবে। তাহলে শক্তি যদি তৈরি না করে তাহলে সেটা কি হবে, ট্রান্সমিউটেশন। আর শক্তি তৈরি করলে সেটা হবে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এখন দেখো ইউরেনিয়াম কিন্তু 92, তার মানে বড়সড় একটা পরমাণু। এটা ভেঙে তার তুলনায় দেখো তো ছোট পরমাণু তৈরি করলো না। তো এটাই বলা হচ্ছে যেখানে মূলত একটা বৃহৎ পরমাণু ভেঙে ছোট পরমাণু তৈরি করবে একাধিক, আর এখান থেকে অনেক শক্তি পাবো। এই বিক্রিয়াগুলোকে বলা হয় নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। এই যে এখানে 200 মেগা ইলেকট্রন ভোল্ট যে শক্তি পাচ্ছি, এই মেগা ইলেকট্রন ভোল্ট কিন্তু শক্তির একটা একক। জুল যেমন শক্তির একটা একক, একইভাবে মেগা ইলেকট্রন ভোল্ট শক্তির একটা একক। এই শক্তিটাকে মূলত পারমাণবিক বোমাতে ইউজ করা হয়ে থাকে। তার মানে হচ্ছে নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া, যেটা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া দ্বারা পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা তৈরি করা হয়। এটা একটু নোট করে নাও। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক বোমা প্রস্তুত করা হয়। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক বোমা প্রস্তুত করা হয়। নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ার মাধ্যমে পারমাণবিক বোমা প্রস্তুত করা হয়।
এটা মূলত একটা চেন রিয়াকশন, এই রিয়াকশনটা চলতে থাকবে। একটা নিউটন দ্বারা যখন ইউরেনিয়ামকে আঘাত করবো, এখানে 3টা নিউটন বের হবে, এই 3টা নিউটন নতুন করে আবার 3টা ইউরেনিয়ামকে ধরবে, এখান থেকে আবার 9টা নিউটন বের হবে, এই 9টা নিউটন আবার 9টা হচ্ছে ইউরেনিয়ামকে ধরবে, চেন রিয়াকশন চলতে থাকে। বিক্রিয়াটা যে এরকম দেখো, ধরে নিলাম যে এটা একটা ইউরেনিয়াম পরমাণু, এই ইউরেনিয়ামটাকে আমরা করলাম কি, এটা হচ্ছে 92,236, একে আমরা এবার করলাম কি একটা নিউটন দ্বারা আঘাত করতেছি, এটা ধরুন একটা নিউটন, উচ্চ গতিসম্পন্ন একটা নিউটন, এটা আঘাত করলাম, আঘাত করার মাত্র দেখা যাবে সাথে সাথে 2 টুকরো হয়ে যাবে, এটা 2 টুকরো এটা ভাগ হয়ে যাবে, এটা তৈরি করবে একটা বেরিয়াম তৈরি করবে, তার সঙ্গে তৈরি করবে হচ্ছে এখানে ক্রিপ্টন, বেরিয়ামের সঙ্গে এখানে তৈরি করবে এখানে একটা ক্রিপ্টন তৈরি করবে, আর তার সাথে দেখা যাবে এখানে 3টা নিউটন কণা বের হয়ে চলে যাবে, এই যে নিউটন কণা বের হয়ে চলে গেল 3টা। তাহলে এই যে প্রথমে একটা স্টেপ এখানে বিক্রিয়া দিল, যে একটা ইউরেনিয়াম ভেঙে নিউটন দ্বারা আঘাত করলে একটা ইউরেনিয়াম ভেঙে যাচ্ছে, ভেঙে এখানে তৈরি করবে বেরিয়াম এবং ক্রিপ্টন, 3টা নিউটন কণা বের হচ্ছে, হিউজ এনার্জি তৈরি হবে এখান থেকে। এই 3টা নিউটন করবে কি আবার 3টা ইউরেনিয়ামকে ধরবে, মানে ইউরেনিয়াম পরমাণুর অভাব নাই, যেখানে আমি নিব বোমার মতো তো ইউরেনিয়াম পরমাণুর অভাব নাই, এখানে আবার করবে কি এরা 3টা ইউরেনিয়ামকে আবার আঘাত করবে, এখানে আবার 3টা ইউরেনিয়ামকে আঘাত করবে, এটাকে একে আঘাত করবে, আঘাত করার মতো এটা আবার 2 টুকরো হয়ে যাবে, 2 টুকরো হয়ে একইভাবে একটা বেরিয়াম তৈরি করলো, একটা ক্রিপ্টন তৈরি করলো, আর এখান থেকে 3টা নিউটন কণা বের হয়ে চলে যাবে, এখানে 3টা নিউটন কণা বের হচ্ছে, এটা বেরিয়াম, এটা হচ্ছে ক্রিপ্টন। একইভাবে দেখা যাবে এই নিউটনকে এটাকে আঘাত করবে, এটা যখন একে আঘাত করবে তখন দেখা যাবে এখানে আবার তৈরি করবে একটা বেরিয়াম তৈরি করবে, এখানে আবার তৈরি করবে একটা ক্রিপ্টন তৈরি করবে, 3টা নিউটন কণা এখান থেকে বের চলে যাবে। আবার এই নিউটন যখন একে আঘাত করবে আবার দেখা যাবে এটা ভাগ হয়ে যাবে 2 টুকরোতে, এ তৈরি করবে এখানে বেরিয়াম, তৈরি করবে এখান থেকে ক্রিপ্টন, আর 3টা এখান থেকে কণা বের হয়ে চলে যাবে, নিউটন কণা বের হয়ে চলে যাবে। এই 3টা নিউটন করবে কি আবার হচ্ছে তোমার এবার 3টা থেকে কত বেশি টোটাল 9টা, এই 9টা নিউটন করবে কি আবার 9টা ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করবে। এটা কিন্তু একটা চেন রিয়াকশন, একটা নিউটন দ্বারা ইউরেনিয়ামকে আঘাত করা মাত্র বেরিয়াম ক্রিপ্টনের ভাগ হচ্ছে, 3টা নিউটন বের হলো, 3টা নিউটন আবার 3টারে ধরবে, 9টা নিউটন তৈরি করবে, পরের ধাপে এসে আবার 9টি ইউরেনিয়ামকে ধরবে, 27টা তোমার এখানে নিউটন তৈরি করবে, 27টা নিউটন আবার 27টা ইউরেনিয়ামকে ধরবে, তার মানে একটা চেন রিয়াকশন চলতে থাকবে। এখন মজার তথ্য দিই, সেটা হচ্ছে এই যে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমা নাগাসাকির ঘটনা জানি আমরা, বোমা ফেলছিল, তখন কিন্তু যে জাস্ট এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু সব কাজ করা হয়েছে। আর শুনে অবাক হয়ে যাবে, 2টা বোমা ফেলেছে 2টা শহরে, একটা শহরে ফেলা হয়েছিল তোমার হচ্ছে লিটল বয়, আর একটা শহরে ফেলেছে ফ্যাটম্যান নামের বোমা, এই 2টা বোমা ফেলছিল। অবাক করার বিষয় হচ্ছে একটাতে মাত্র 5 গ্রাম ইউরেনিয়াম ছিল, আর একটাতে 3.5 গ্রাম ইউরেনিয়াম। ওই বোমাটা এখন পর্যন্ত তার কার্যকারিতা শেষ হয় না, এখন কিন্তু ওই এলাকাতে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়। তা তুমি চিন্তা করো পারমাণবিক বোমার শক্তি কতটুকু, 3.5 গ্রাম ইউরেনিয়াম মানে কতটুকু, এই যে হাতের আঙ্গুল একটু করলে শেষ, এর মধ্যেই সব, এত পরিমাণ একটুকু মাত্র ইউরেনিয়াম নিয়ে একটা শহর উড়াই দেওয়া যাচ্ছে, তাহলে এখন বোঝো পারমাণবিক বোমার শক্তি কতটুকু। ঠিক আছে, এটাই সেই বিক্রিয়া ছিল, এই বিক্রিয়ার মাধ্যমে মূলত এই কাজটা করা হয়েছে। তাহলে এটা ছিল নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াতে একটা বড় পরমাণু ভেঙে একাধিক ক্ষুদ্র পরমাণুতে রূপান্তরিত হচ্ছে, এটা চেন রিঅ্যাকশন চলতে থাকবে। বুঝতে পারলাম কিনা? 3 নম্বর যেটা আমাদের নিউক্লিয়ার বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন। আচ্ছা, নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, তো এখানকার সহজ কথা হচ্ছে যে এবার ক্ষুদ্র পরমাণু যুক্ত হয়ে বৃহৎ পরমাণু গঠন করবে। এবার আমাদের ক্ষুদ্র পরমাণু নিতে হবে অনেকগুলো, বেশ কিছু নিব আর কি। তো এবার বিষয়টা হচ্ছে ক্ষুদ্র পরমাণু থেকে এবার বৃহৎ পরমাণু গঠন করবে। আচ্ছা, আমরা এখানে হাইড্রোজেনের জানি 3টা প্রাকৃতিক আইসোটোপ পাওয়া যায়, প্রোটিয়াম, ডিউটেরিয়াম আর একটা কি ট্রিটিয়াম। এখানে আমাদের ডিউটেরিয়াম আর ট্রিটিয়াম নিতে হবে। এখানে আমরা হাইড্রোজেন 2টা পরমাণু নিচ্ছি, হাইড্রোজেন ডিউটেরিয়াম যেটা ভর 2, আর একটা হচ্ছে হাইড্রোজেন ট্রিটিয়াম নিতে হবে যেটা ভর 3, যেটা ভর পাওয়া যায় 3 সেটা নিতে হবে। এন্ড এই দুটো হচ্ছে যুক্ত হবে অনেক বেশি তাপমাত্রা, 10⁸ কেলভিন, মানে মাত্র 10 কোটি কেলভিন তাপমাত্রা। ব্যাপারে মাত্র এখানে 10 কোটি কেলভিন তাপমাত্রা নিলে তারপরে যুক্ত হবে। মানে এই কারণে কিন্তু হাইড্রোজেনের খালি পরমাণু নিয়ে রাখলে হবে না, এমনি যে বিক্রিয়া তাহলে তো ভালোই ছিল, এত তাপমাত্রা এখানে প্রয়োজন হয়। মাত্র 10 কোটি কেলভিন তাপমাত্রায় দেখা যায় এটা বিক্রিয়া করে এই হিলিয়াম থেকে হাইড্রোজেন থেকে চটকে তৈরি করবে এখানে হিলিয়াম,
আর তার সাথে দেখা যায় এখান থেকে একটা নিউট্রন কণা বের হয়ে চলে যাবে। তো এই বিক্রিয়াটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। এই যে দেখো হাইড্রোজেন ছিল ছোট ছোট পরমাণু, তার তুলনায় কি বৃহৎ পরমাণু গঠন করলো না? বৃহৎ পরমাণু গঠন করছে। এই বিক্রিয়া আমরা বলতে পারবো নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তো আমি যা বলি আগে একটু নোট করে নাও। হ্যাঁ, লিখো অত্যধিক তাপমাত্রায়, অত্যধিক উচ্চ তাপমাত্রায়, অত্যধিক উচ্চ তাপমাত্রায়, অত্যধিক উচ্চ তাপমাত্রায় একাধিক ক্ষুদ্র পরমাণু, অত্যধিক উচ্চ তাপমাত্রায় একাধিক ক্ষুদ্র পরমাণু, অত্যধিক উচ্চ তাপমাত্রায় একাধিক ক্ষুদ্র পরমাণু পরস্পর যুক্ত হয়ে, অত্যধিক উচ্চ তাপমাত্রায় একাধিক ক্ষুদ্র পরমাণু পরস্পর যুক্ত হয়ে তুলনামূলক বৃহৎ পরমাণু গঠনের বিক্রিয়া। অত্যধিক উচ্চ তাপমাত্রায় একাধিক ক্ষুদ্র পরমাণু পরস্পর যুক্ত হয়ে তুলনামূলক বৃহৎ পরমাণু গঠনের বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। অত্যধিক উচ্চ তাপমাত্রায় একাধিক ক্ষুদ্র পরমাণু পরস্পর যুক্ত হয়ে তুলনামূলক বৃহৎ পরমাণু গঠনের বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। অত্যধিক উচ্চ তাপমাত্রায় একাধিক ক্ষুদ্র পরমাণু পরস্পর যুক্ত হয়ে তুলনামূলক বৃহৎ পরমাণু গঠনের বিক্রিয়াকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। দেখো তো এদের তুলনায় কি এটা বড় না? এবং দেখা যায় এই বিক্রিয়াটাতে হিউজ পরিমাণ শক্তি তৈরি হয়। হ্যাঁ, এখানে হচ্ছে বিপুল পরিমাণ এখানে শক্তি তৈরি হয়। এটা হচ্ছে একদম আনকাউন্টেবল, বিপুল পরিমাণ এখানে শক্তি তৈরি হয়। আগেরটা যেমন 200 মেগা ইলেকট্রন ভোল্ট আমরা বের করে রাখছি, এটা তো বের করা সম্ভব না। এই বিক্রিয়াটা হয় কোথায়? এটা হচ্ছে সূর্যের মধ্যে। এই যে আমাদের পৃথিবীর যে শক্তি, যে উৎস সূর্য, এই সূর্য কিন্তু প্রতিনিয়ত এই বিক্রিয়ার মাধ্যমে কিন্তু হিউজ এখানে তোমার শক্তি তৈরি করে। এই শক্তিটা আমাদের পৃথিবীতে চলে আসতেছে। তাহলে এটা হয় কোথায়? সূর্যের মধ্যে বিক্রিয়াটা ঘটে। ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে যে এই বিক্রিয়ার দ্বারা হাইড্রোজেন বোমা তৈরি করা যায়, যার শক্তিশালীতা পারমাণবিক বোমার চাইতে অনেক বেশি। তাহলে হিরোশিমা নাগাসাকির চাইতেও, তার মানে কি ওটা চাইতে আরো শক্তিশালী বোমা বানানো সম্ভব এই বিক্রিয়ার মাধ্যমে। তার দুইটা কথা নোট করো, লিখো এই বিক্রিয়াটি সূর্যে ঘটে, এই বিক্রিয়াটি সূর্যের মধ্যে ঘটে। এই যে বিক্রিয়া এখানে লিখে রাখছি আমরা, এই বিক্রিয়াটি সূর্যের মধ্যে ঘটে, বিক্রিয়াটি সূর্যের মধ্যে ঘটে। আরেকটা লিখো এই বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা প্রস্তুত করা হয়। এই বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা প্রস্তুত করা হয়। এই বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা প্রস্তুত করা হয়। ওকে, লেখা শেষ। তাহলে একটু খেয়াল করো। তাহলে এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি 3টা নিউক্লিয়ার বিক্রিয়া। তাহলে এখন দেখো এই বিক্রিয়াগুলোতে মৌলটা কেন চেঞ্জ হয়ে যাচ্ছে? যেহেতু মৌল চেঞ্জ হয়, এই কারণে থেকে আমরা কি বলি? নিউক্লিয়ার বিক্রিয়া বলা হয়ে থাকে। ঠিক আছে। তাহলে হচ্ছে মূলত ট্রান্সপোর্টেশন বিক্রিয়াতে নতুন মৌল তৈরি হবে, শক্তি তৈরি হবে না। আর নিউক্লিয়ার ফিউশন যেটা, নিউক্লিয়ার ফিশন যেটা, এটা ভেঙে যাবে, ভেঙে এখানে শক্তি তৈরি করবে। আর নিউক্লিয়ার ফিউশন জোড়া লেগেও কি করবে? শক্তি তৈরি করবে। কোনো কিছু জোড়া লাগলেও কোনো শক্তি তৈরি। দেখো তোমাকে আমি একটা প্রমাণ দেখাচ্ছি, একদম সাইলেন্ট থাকতে হবে, এটা দেখা যাবে না। দেখো এই যে দুটা দেখো মার্কার, একটু মনোযোগ দাও, শব্দ বেরোছে, বোঝা গেছে এটা? তার মানে একাধিক বস্তু জোড়া লাগলেও কি হয়? এখান থেকে শক্তি উৎপন্ন হয়। তাহলে এখন এই দুটো যখন যুক্ত হবে, এখানে যেহেতু তাপমাত্রা অনেক বেশি প্রয়োজন, আসলে ওটা আল্লাহর সূর্যের মধ্যে সেই ব্যবস্থা করে রেখে দিছে। এটা আমাদের পৃথিবীতে তো এত তাপমাত্রা দেওয়া তো আসলে সম্ভব না। এই কারণে এই বিক্রিয়া আমরা এখানে চটকে করতে পারবো না। হ্যাঁ, এখন হচ্ছে তোমার আর্টিফিশিয়ালি বহুত কিছু করা যায়। তো যদি এখন বোমা যদি তৈরি করা যায়, বোমা কি হাতের মোয়া চাইলে চটকে পাওয়া যাচ্ছে? পারমাণবিক বোমায় তো মনে করে তৈরি করা হচ্ছে অনেক কঠিন কাজ, সেখানে হাইড্রোজেন বোমা তৈরি করা আরও বেশি কঠিন। করা যাবে, এরকম করা যাবে, বাট হচ্ছে অনেক কিছু। হ্যাঁ, জানা নাই এটা আমার, কারণ এগুলো বোমা বানালে জানা নাই কেন সেটা বলি। এগুলো বোমা বানালেও কিন্তু কেউ প্রকাশ করে না। কিন্তু এই যে দেখবা যে প্রায় বলতেছে ইরানের কাছে পারমাণবিক বোমা পাওয়া যাচ্ছে, তো এই পারমাণবিক বোমার কাছে আছে না নাই, ওটা কিন্তু ইরান কি প্রকাশ করবে? ও যে বলে আমার কাছে বোমা আছে, তা তো সব দেশের প্রতি টার্গেট রাখবে যে কোনো উপায়ে ওদের হচ্ছে ওই পুরো প্রযুক্তিটা আমরা হাতায় নিতে পারি কিনা। তো এগুলো হচ্ছে আসলে কোনো দেশের কাছে থাকলেও এটা হচ্ছে কেউ প্রকাশ করবে। এটা তো হচ্ছে মানে জাতীয় উদ্যোগে বানাবো, এটা তো ব্যক্তিগত উদ্যোগে আমি তুমি তো বানাতে পারবো না। বানাতে পারবো আমরা? এগুলো পারবো না। উল্টা আমাদেরকে এগুলো বানাইলে মনে করো আরো তোমার সন্ত্রাসী বলে ধরে নিয়ে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এখন লাস্ট একটা বিষয় নিয়ে একটু আলোচনা করবো। এখন যা পড়লাম এখান থেকে বিশেষ করে তোমার ইঞ্জিনিয়ারিং এর রিটেনে কিছু কোশ্চেন আসে, অথবা তোমার দেখা যায় ভার্সিটিতেও দেখা যায় কিছু এমসিকিউ প্রশ্ন আসে। তো চলো একটু ফর অ্যাডমিশন লিখো।
দেখে একটা অংশ পরে শেষ করে দিব। আমরা এখন আলোচনা করবো নিউক্লিয়ার বিক্রিয়া লেখার যে সিস্টেম, সেটা যে নিউক্লিয়ার বিক্রিয়াটা আসলে লেখা যায় কিভাবে। হ্যাঁ, তো নিউক্লিয়ার বিক্রিয়া লেখার নিয়ম হচ্ছে যে মূল কথা বাম পাশের টোটাল ভর ডান পাশের টোটাল ভরের সমান হবে, বাম পাশের টোটাল প্রোটন ডান পাশের টোটাল প্রোটনের সমান হবে। আমরা এখানে একটা এক্স আর ওয়াই ধরা দুটো হচ্ছে, আমি এখানে বিক্রিয়ক নিলাম, এখান থেকে তৈরি করছে ধরে কথা কথা পি আর কিউ। এটা পারমাণবিক সংখ্যা ধরে নিলাম এ, এটা বি, এটা সি, এটা ডি। আর এদের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি এখানে ধরে নাও না ডাব্লিউ, তো এখানে ডাব্লিউ এক্স ওয়াই জেড চলে আসবে। আচ্ছা না, এখানে হচ্ছে আমরা ই এফ জি এইচ নিলাম হচ্ছে এদের ভর। তো এখন এখানে মূলত দুটা শর্ত আমাকে মেনটেন করতে হবে। এক নম্বর শর্ত হচ্ছে বাম পাশে টোটাল প্রোটনের সংখ্যা, তার মানে কি এ প্লাস বি, বাম পাশে টোটাল প্রোটন আর ওদিকে ডান পাশের টোটাল প্রোটনের সমান কি হবে, এটা সমান হয়ে যাবে। এটা বাম পাশের টোটাল প্রোটন আর ডান পাশের টোটাল প্রোটনটা কি হবে, সমান হবে। আর দ্বিতীয় নিয়ম যেটা, এটা হচ্ছে এখানে ই প্লাস এফ, বাম পাশের টোটাল ভর এবং ডান পাশের টোটাল ভর, এই দুইটা জিনিস সমান হবে। বাস এই থিওরিটা তুমি অ্যাপ্লাই করবা, যত বড় বড় বিক্রিয়া দেখ না কেন তুমি পারবা। এখন একটা কোশ্চেন দেখাচ্ছি, এই কোশ্চেনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আসছিল 15 সালে। প্রশ্নটা ছিল এরকম, কার্বন 6-13, এখান থেকে একটা আলফা কণা বের হয়ে চলে যাচ্ছে। আগে তো আছে বলে দিলাম। আচ্ছা কিছু বের হয়ে চলে যাচ্ছে, শোনো নাই, ঠিক আছে শোনো নাই কিন্তু। হ্যাঁ, এটা 4 আর 9 তৈরি করছে, এখানে একটা এক্স কণা ছিল। প্রশ্ন ছিল এক্স কণাটি কি। তো আমরা এখনো জানি না, অনেক বিশাল বড় একটা কঠিন কোশ্চেন, আস্তে আস্তে সলভ করতে হবে এটা। হ্যাঁ, এক্স কণাটি কি, এই কোশ্চেনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 2015 সালে এই কোশ্চেনটা আসছিল। এখন একটু খেয়াল করে এটা সলভ করতে হবে কিভাবে, একটু আমরা খেয়াল করি। বাম পাশে পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা কত 6, এই পাশে পাচ্ছি 4, তাহলে এখানে এমন কিছু হবে যেটা কত হতে হবে 2 হতে হবে। এখানে এই পাশে টোটাল 13 আর এই পাশে 9, তাহলে এই পাশে এমন কিছু হবে যেখানে কত হবে 4, তাহলে এটা হবে মূলত হিলিয়াম নিউক্লিয়াস অথবা বলা যায় আলফা কণা। বুঝতে পারলাম কিনা, বোঝা গেল? আচ্ছা আবার এটা সময় একটা লাল কালার বইটা বের করতো, কারো একজন থাকলে হবে। দেখো এখানে এই পাশে ছিল 6, এখানে দুটা মিলে 6 হতে হবে, দুইটা মিলে 6 হতে হবে, এর মধ্যে আছে 4, তাহলে এখানে কত 2 দরকার। আর এখানে 13 আছে, এই পাশে টোটাল মিলে 13 হতে হবে, তা 9 আছে, উপরে 4 দরকার, তাহলে অবশ্যই কি হবে হিলিয়াম বা হচ্ছে আলফা কণা। হ্যাঁ, আমি আর 2-1টা কোশ্চেন একটু প্র্যাকটিস করাই। আচ্ছা এবার দেখো একটা কোশ্চেন দেখি আমরা। আচ্ছা ধরুন এখানে একটা কোশ্চেন নিলাম আমরা এরকম, অ্যালুমিনিয়াম 13, উপর হচ্ছে 27, আর এর সাথে হচ্ছে নেওয়া হলো একটা আলফা কণা নেওয়া হয়েছে এখানে। আর 2+ এই কারণে, কারণ হচ্ছে হিলিয়াম তো 2+ চার্জই হয়, এটা তো আমরা ক্লাস শুরুতে দেখলাম, এটা আমার জানা ছিল। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে নিলাম এখানে আলফা কণা নিয়ে, এখানে তৈরি করবে এখানে ফসফরাস 15 আর হচ্ছে 30। তো এখানে একটা হোয়াট চিহ্ন দিলাম, বলতে হবে এখানে কি হয়। সবাই একটু ট্রাই করো তো এখানে কি হবে, এই কোশ্চেনটা একটু সলভ করে ট্রাই করো। তাহলে আলফা কণা কি এখানে 2 আর কত 4 মনের মধ্যে নিতে হবে। বলো চট করে বলো কি হবে এটা। এই কোশ্চেনটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলো 2010 সালে। কি হবে এটা, রাইট নিউটন হবে এটা। দেখো এখানে 13 আর 2 কত 15, এখানে 15 আছে, নিচে কত 0, 27 আর 4 কত 31, এখানে 30 দিয়ে আসলে কত হবে, উপরে 1 হবে, তাহলে 0 আর 1 কি হয়, এটা নিউটন হবে। বুঝতে পারলাম? আরেকটা কোশ্চেন আমরা একটু সলভ করি। দেখো আরেকটা কোশ্চেন আমরা নিলাম, থোরিয়াম 90 234, এটাও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে 2017 সালে এই প্রশ্নটা আসছে। এখান থেকে তৈরি করলো হচ্ছে প্রোটোক্টেনিয়াম তৈরি করছে, এটা 91 234। বলতে এখানে কি কণা নির্গত হয়েছে, রাইট বিটা কণা। ভরে চেঞ্জ আসে নাই না, ইলেকট্রন না, ভরে কোনো চেঞ্জ আসেনি, বাট এখানে পারমাণবিক সংখ্যা বেড়ে গেছে। তাহলে পারমাণবিক সংখ্যা বেড়ে গেলে এখানে কি হবে, এটা বিটা কণা হবে। তাহলে এগুলো পাওয়া যাবে না।